পালা বদলের পর এটিএস তৈরি হয়েছিল, কারণ এটিএস তৈরির কথা বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। 1 মাসের মধ্যে বেঙ্গল অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রথম বড় সাফল্য। অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রথম বড় সাফল্য, বর্ধমান থেকে গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল। পালা বদলের পরই তৈরি হয়েছিল এটিএস, বেঙ্গল এটিএস। এই বেঙ্গল এটিএস এসটিএফ এর সঙ্গে সহযোগিতায় এটিএস সাফল্য পেল, বড় সাফল্য, যাদের নাম উঠে আসছে সাজ্জাদ ভাট গোষ্ঠী। এই সাজ্জাদ ভাট গোষ্ঠী এই জঙ্গি নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই বিষয়ে কতটা কি জানা যাচ্ছে সরাসরি চলে যাব প্রতিনিধি শরদিন্দুর কাছে। শরদিন্দু, কিভাবে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর টার্গেট ছিলেন এই হামিম মণ্ডলের বা সাজ্জাদ গোষ্ঠীর? দেখো, সাজ্জাদ ভাট গোষ্ঠীর যে সদস্যরা তারা যে এ রাজ্যে সক্রিয় হয়ে রয়েছে তা কেন্দ্রীয় সংস্থার কাছে সেই তথ্য ছিল। এবং দেখা যাচ্ছে যে পালা বদলের পরই কিন্তু এই যে আবাসন, সেখানে কিন্তু আসে হামিম মণ্ডল। অর্থাৎ নির্বাচনের পর, পালা বদলের পর বর্ধমানে ঘাঁটি গাড়ে এই হামিম মণ্ডল, এবং তখনই কিন্তু রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড অমিত শাহর নির্দেশে। ফলে একটা ঘটনা যে ঘটছে, এই তথ্য মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে ছিল, এবং তারা কিন্তু এই হামিম মণ্ডলের গতিবিধির ওপর নজরদারি রেখে চলেছিল। 5 জন, হামিম সহ 5 জন এই সাজ্জাদ ভাট গোষ্ঠীকে তথ্য সরবরাহ করছিল। কি তথ্য? না, মুখ্যমন্ত্রীর গতিবিধির তথ্য। মুখ্যমন্ত্রী কবে, কোথায়, কোন পথ ধরে যাচ্ছে, এবং এই 19 নম্বর জাতীয় সড়কদের ধরেই কিন্তু পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া প্রভৃতি জায়গায় মুখ্যমন্ত্রী যান। ফলে এই একেবারে জাতীয় সড়কের ধারেই এই যে আবাসন, এখানেই ঘাঁটি গেড়ে সেই তথ্য সরবরাহ করা হচ্ছিল। এখন দেখার যে এটা কি তারা কাশ্মীর থেকে কোনো সবুজ সংকেতের অপেক্ষায় ছিল, নাকি আরো তথ্য তাদের সরবরাহ করতে বলা হচ্ছিল, এইসব বিষয়গুলি কিন্তু অ্যান্টি টেরোরিস্ট। এবার দেখাবো শরদিন্দু যে আবাসনের কথা বলছিলেন আমাদের প্রতিনিধি, সেই রেনেসা আবাসন। এই রেনেসা আবাসন হচ্ছে বর্ধমানে যারা বাস করেন তাদের কাছে খুব পরিচিত, নবাব হাটের পাশেই, একদম নবাব হাটের কাছেই। আপনাদের মনে করিয়ে দিই, 2014 সালে এই জেলাতেই খাগড়াগড়ে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সেই খাগড়াগড় থেকে মেরে কেটে 2 কিলোমিটার হচ্ছে এই রেনেসা উপনগরী। এখানেই ভাড়া নিয়েছিল একটি ফ্ল্যাট এই হামিম মণ্ডল, যাকে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। আবার যাব, এই তথ্য পাচারের চেষ্টা কিভাবে করত, কি জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর গতিবিধি কিভাবে নজর রাখতো এই হামিম মণ্ডল। সোমরাজ, তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য পুলিশের ডিজিপি এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তায় দায়িত্বে যারা থাকেন ডাইরেক্টর অফ সিকিউরিটির আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই হামিম মণ্ডলকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের ঘরে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। সেখানে ইতিমধ্যে বেশ কয়েক দফা নির্দেশ রাজ্য পুলিশের ডিজিপি এবং নিরাপত্তা অধিকর্তাদের দেওয়া হয়েছে। মূলত হামিম মণ্ডলকে বেঙ্গল এসটিএফ যখন জেরা করা শুরু করেছে, তখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অবশ্যই আগামীকাল বেঙ্গল এসটিএফ এর তরফে সাংবাদিক সম্মেলন করা হবে। ইতিমধ্যেই তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ সন্ধ্যেবেলা বা রাতের বেলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাকে জেরা করতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তার কারণ, যেহেতু জঙ্গি যোগ পাওয়া যাচ্ছে, ফলত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিও তাকে জেরা করতে পারে। কিন্তু প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে, বেঙ্গল এসটিএফ জেরা করবে, ডাইরেক্টর অফ সিকিউরিটির আধিকারিকরা জেরা করবে, রাজ্য পুলিশের উইং সিআইডি তাকে জেরা করবে, এবং তারপরে কেন্দ্রীয় ইনভেস্টিগেশন এজেন্সি তারাও জেরা করবে। তার কারণ, তার কাছ থেকে বেশ কিছু মডিউল পাওয়া গেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে আমরা যা জানতে পারছি, যেটা এখনো পর্যন্ত
পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে যে তার কাছ থেকে বেশ কিছু মডিউল পাওয়া গেছে এবং কয়েকটি নকশাও পাওয়া গেছে। সেগুলি কোথাকার নকশা সেটা খতিয়ে দেখার চেষ্টা চলছে এখনো পর্যন্ত বেঙ্গল এসটিএফ এর তরফে। যদিও বেঙ্গল এসটিএফ এর যারা আধিকারিক বর্ধমানে আছেন তাদেরকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু আধিকারিকরা গোটা বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকমের উত্তর তিনি দিচ্ছেন। কখনো বলছেন তিনি যে সন্ত্রাসবাদী কাজ করতে পারেন সেটা তিনি প্রমাণ করতে চাইছিলেন এবং সেই কারণেই এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তিনি যোগাযোগ গড়ে তুলেছেন। আবার কখনো তিনি বলছেন যে না, তিনি হাওড়াতেই থাকতেন, তিনি তো একটি কারখানায় কাজ করতেন, তাকে অকারণে ফাঁসিও দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমের কথা তিনি বলছেন এই মুহূর্তে তদন্তকারীদের, যার জেরে তদন্তকারীরা বিভ্রান্ত কিছুটা হচ্ছে। যদিও সব থেকে যেটা গুরুত্বপূর্ণ লিঙ্ক এই মুহূর্তে এসটিএফ পেয়েছে সেটা হচ্ছে তার মোবাইলের হোয়াটসঅ্যাপ। মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে এমন কিছু কিছু নথি পেয়েছে যা রীতিমতো তদন্তের আওতায় এনেছে। তুমি দেখেছিলে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানালেন যে রাজ্যেরই মন্ত্রিসভার সদস্য উমেশ রায় তিনি স্ক্যানারে ছিলেন। এই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসটিএফ পেয়েছে, যে তথ্য নিয়ে ইতিমধ্যে এসটিএফ তদন্ত শুরু করেছে। কি সেই তথ্য? আমাদের হাতে এসে পৌঁছেছে সেই তথ্য এবং সেখানে জানা যাচ্ছে উমেশ রায়েরই তার পরিবারের এক আত্মীয়কে কিডন্যাপিং এর চেষ্টা হয়েছিল। কিডন্যাপিং করার ফাঁদ পাচ্ছিলেন এই হামিম মণ্ডল বলি সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এসটিএফ সেই ঘটনাটা জানতে পারে, এসটিএফ এর যারা তদন্তকারীরা, কারণ এই হামিম আহমেদ বলে নয় আরো কয়েকজনের ওপরও নজর রাখছিল বেঙ্গল এসটিএফ এবং সেই নজর জানাই এই মুহূর্তে তোমার কাছে আসবো। নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই আপডেট যেটা হলো এই হামিম মণ্ডল তার হোয়াটসঅ্যাপ থেকে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্যে জানা যাচ্ছে যে এই হামিম মণ্ডল বর্তমানে মন্ত্রিসভার মন্ত্রী উমেশ রায় তার কোনো এক আত্মীয়কে কিডন্যাপের পরিকল্পনা, কিডন্যাপের চক্রান্ত করা হয়েছিল এবং এই হামিম মণ্ডলের হোয়াটসঅ্যাপ থেকেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কিডন্যাপ বর্তমান মন্ত্রিসভার মন্ত্রী উমেশ রায়ের আত্মীয়কে কিডন্যাপের চক্রান্ত করেছিল এবং এসটিএফ এর যারা জেরা করছেন তাদেরকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছে এই হামিম মণ্ডল। আরো একবার চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, যেটা বলছিলে। দেখো, আত্মীয় নয়, তার পরিবারের এক সদস্যকেই কিডন্যাপের চেষ্টা করছে। তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত সেটা গোপনীয়তা রাখছেন তদন্তকারীরা, তাই আমরাও সেটা গোপনীয়তা রাখছি। তার কারণ তার পরিবারের এক সদস্যকে কিডন্যাপিং এর চেষ্টা করছিল এবং এই কিডন্যাপিং এর মাধ্যমে তিনি এটা বোঝাতে চাইছিলেন, হামিম মণ্ডল এটা বোঝাতে চেয়েছিলেন যে তিনি জঙ্গি কাজকর্ম করতে পারেন, তিনি সন্ত্রাসবাদী কাজকর্ম করতে পারেন এবং সেটা প্রমাণ দিতেই তিনি এই উমেশ রায়, যিনি এই সম্পর্কে কিছুই জানেন না, তিনি কিছুক্ষণ আগে হয়তো জানতে পেরেছেন, তিনি কিছুই জানতেন না, তার পরিবারের এক সদস্যকে কিডন্যাপিং এর ষড়যন্ত্র করছিল এই হামিম মণ্ডল, যিনি হাওড়ায় থাকতেন। তার কাছে হাওড়ার অনেক তথ্য ছিল যে এই উমেশ রায় যেহেতু হাওড়ারই বিধায়ক, ফলত তার কাছে কিছু তথ্য ছিল এবং সেই কারণেই উমেশ রায়ের পরিবারকে তিনি টার্গেট করছিলেন। তুমি দেখেছিলে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও জানালেন যে উমেশ রায় স্ক্যানারে ছিলেন। আরো কিছু তথ্য এসটিএফ আনছে, এসটিএফ আগামীকাল পরিষ্কার করবে। কিন্তু এসটিএফ এর তদন্তকারীরা এই তার হোয়াটসঅ্যাপ থেকে যে তথ্য পেয়েছে সেখানেই দেখা যাচ্ছে যে এই রাজ্য মন্ত্রিসভারই এক সদস্য তার পরিবারের এক সদস্যকে কিডন্যাপিং এর ষড়যন্ত্র করেছিল এবং সেই তথ্য এসটিএফ পাওয়ার পরই এসটিএফ এর ফাঁদা পাতে পা দিয়ে দেয় এই হামিম মণ্ডল এবং তারপরেই এই হামিমকে গ্রেপ্তার করতে পারলো বেঙ্গল এসটিএফ। বেঙ্গল এসটিএফ এর তরফে শুধুমাত্র হামিম মণ্ডল নয়, আরো কয়েকজনের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এই মুহূর্তে এবং এসটিএফ এর বিভিন্ন দল তারা যাচ্ছেন, কারণ এই হামিম মণ্ডলকে জেরা করে একদমই দেখো হামিম মণ্ডল আরো 2-3 জনকে তাদেরকেও
টানতে চেয়েছিলেন তার দলে, তার কারণ তিনি প্রমাণ করতে মরিয়া ছিলেন যে তিনি জঙ্গি কাজকর্ম করতে পারেন, তিনি সন্ত্রাসবাদী কাজ করতে পারেন। তাকে পরীক্ষা দিতে হচ্ছিল এই জঙ্গি গোষ্ঠীর কাছে যে তিনি এই জঙ্গিবাদী কাজ করতে পারেন, জঙ্গিমূলক কাজকর্ম করতে পারেন, তাকে পরীক্ষা দিতে হতো। আর সেই পরীক্ষা দেওয়ার জন্যই তিনি বিভিন্ন জায়গায় ফাঁদ পাচ্ছিল। প্রথমে উমেশ রায়ের এক পরিবারের সদস্যকে তিনি কিডন্যাপিং এর টার্গেট করছিলেন, কিন্তু সেটাই তিনি কোনোভাবে ব্যর্থ হন। এবং তারপর তিনি যে হোয়াটসঅ্যাপ তথ্য পাঠিয়েছেন, যে হোয়াটসঅ্যাপের তথ্য এই মুহূর্তে এসটিএফ এর তদন্তকারীদের হাতে আছে, তারা বলছেন যে তার হোয়াটসঅ্যাপের তথ্য থেকেই জাতীয় সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা পেয়েছেন। তারা সেটা গোপনীয়তা রাখছেন। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও হোয়াটসঅ্যাপ সংক্রান্ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন সংক্রান্ত তারা তথ্য পেয়েছেন, যদিও সেটা ক্রস ভেরিফাই করছেন। তার কারণ তিনি যে তথ্য দিচ্ছেন, বারবার যেহেতু তাকে বারবার জেরা করা হচ্ছে, জেরা করার সময় বিভিন্ন রকমের তথ্য তিনি বলছেন, যেই কারণে তদন্তকারীরাও কিছুটা বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু তদন্তকারীদের কাছে এখন তার একমাত্র সূত্র হচ্ছে, তদন্তের সূত্র হচ্ছে তার হোয়াটসঅ্যাপ চ্যাট। একদম নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ তথ্য। সোমরাজ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, যে সোমরাজ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এই জঙ্গি হামিম মণ্ডল অন্য কয়েকজন যুবককেও তার দলে টেনে আনার চেষ্টা করছিল এবং হাওড়ারই বিধায়ক মন্ত্রী উমেশ রায় তার পরিবারের একজনকে অপহরণের চক্রান্ত করছিল। এবং এই হামিম মণ্ডলের যে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপ থেকে মুখ্যমন্ত্রী সংক্রান্ত কিছু তথ্য এবং এই ধরনের উমেশ রায়ের পরিবারের কাউকে অপহরণের চক্রান্তের তথ্য মিলেছে। এসটিএফ এখন জেরা করছে, সেই এসটিএফ এর তদন্তকারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছে এই হামিম মণ্ডল। এবার যেটা বলছিলাম, খাগড়াগড় কাণ্ড 2014 সাল, কিছুক্ষণ আগে বলছিলাম ভয়াবহ বিস্ফোরণ। এই খাগড়াগড় থেকেই প্রায় মেরে কেটে 2 কিলোমিটার দূরে হচ্ছে এই রেনেসা আবাসন। সেখানেই এই জঙ্গি থাকতো পরিবার নিয়ে। সরাসরি চলে যাব শরদিন্দুর কাছে। শরদিন্দু, 2014 সালে একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব তোমার মাধ্যমে নিউজ 18 বাংলার দর্শকদেরকে কি হয়েছিল, এবং তারপরে 12 বছর পর, 12 বছরে এক যুগ হয়, তারপরেই আবার 2026 এই জঙ্গি ধরা পড়লো।